আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জে আবারও স্বাগতম। আজ শুনবেন অন দ্য ব্যাংকস অফ প্লাম ক্রিক, লরা ইঙ্গলস ওয়াইল্ডার হৃদয় ছোঁয়া গল্পের দ্বিতীয় পর্ব। অনুবাদে কাজী আনোয়ার হোসেন। আর হ্যাঁ, আপনাদের জন্য রয়েছে একটি চমকপ্রদ ঘোষণা। আমাদের সবচেয়ে সক্রিয় শ্রোতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। চ্যানেলের সবচেয়ে বেশি কমেন্টকারী শ্রোতা হতে চান? তাহলে এখনই মন্তব্য করতে থাকুন। আপনার কথাই আমাদের প্রেরণা। চলুন শুনে নেই প্লাম ক্রিকের তীরে লরার শৈশবের আরো কিছু মুহূর্ত। ঘাসের ডগায় চিকচিক করছে শিশির বিন্দু। লার্ক পাখি ডাকছে মনের আনন্দে। স্নাইপগুলো সরু, লম্বা পা ফেলে হাঁটছে পানির ধারে। প্রেয়ারি মুরগি ডাকছে কাছেই, কিন্তু দেখা যাচ্ছে না ওদের। তবে বাচ্চাগুলো মাঝে মাঝে উকি দিচ্ছে ঘাসের ফাঁক দিয়ে। খরগোশগুলো হঠাৎ বেরিয়ে এসে থমকে দাঁড়াচ্ছে, কান খাড়া করে দুহাতে নাক চুলকাচ্ছে, চোখ গোল করে দেখছে ওদের। বাবা বলে দিয়েছে এই পায়ে চলা পথ ধরে 2.5 মাইল গেলেই পৌঁছে যাবে ওরা শহরে। বিশাল আকাশের নিচে ঘাসে ছাওয়া প্রেয়ারির প্রান্তর, মাঝখান দিয়ে সরু একটা পথ তৈরি হয়েছে বাবার ওয়াগন চলাচলের ফলে। আহ লরা, মার অনুকরণে বলল মেরি। টুপিটা মাথায় দাও, নইলে ইন্ডিয়ানদের মতো তামাটে হয়ে যাবে। কি বলবে তখন শহরের মেয়েরা? যা খুশি বলুক গে, আমি পরোয়া করি না, ঘোষণা দিল লরা। ঠিকই পরোয়া করো, মুখে মুখে বাহাদুরি। না, করি না। হ্যাঁ করো। না, করি না। আমারই মতো তুমি আসলে ভয় পাচ্ছ শহরে যেতে, জবাব দিল না লরা। একটু পরেই গলার সঙ্গে ফিতে দিয়ে বাঁধা সানবনেটটা মাথায় দিল। এরপর কিছুক্ষণ চুপচাপ হাঁটল ওরা। ভাগ্যিস আমরা দুজন। একটু পরে আবার বলল মেরি। একা হলে কি যে বিচ্ছিরি হতো। হাঁটতে হাঁটতে একসময় শহর দেখা গেল। কাঠের ঘরবাড়ি দেখা যাচ্ছে দূর থেকে। রাস্তাটা ঢালু হয়ে নিচে নামলে সব অদৃশ্য হয়ে যায়। আবার যখন ওপরে ওঠে তখন আগের চেয়ে বড় দেখায় সবকিছু। স্টোভ পাইপ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। শহরের রাস্তায় অসম্ভব ধুলো। ছোট একটা বাড়ির পাশ দিয়ে এগোলে একটা স্টোর, তারপর কামারের দোকান। জোরে সোরে কাজ চলছে সেখানে। তারপর একটা বাড়ির পিছন দিক, সেটা পেরোলেই সামনে আরেক রাস্তা। কোন দিকে যাবে ঠিক বুঝে উঠতে পারছে না। এমন সময় ছেলে মেয়েদের হইহল্লার আওয়াজ এলো কানে। ওই তো, ওইদিকে, ডাকলো মেরি। বাবা বলেছিল বাচ্চাদের চেঁচামেচি শোনা যাবে। ঘুরেই এক ছুটে বাড়ি ফিরে যেতে ইচ্ছে করলো লরার। ধীর পায়ে এগিয়ে গেল ওরা শব্দ লক্ষ্য করে। দুটো স্টোর আর একটা কাঠের দোকান পেরিয়েই দেখতে পেল ওরা স্কুল হাউসটা। ধুলো ভরা রাস্তাটা শেষ হয়ে যাওয়ার পর ঘাসের ওপর দিয়ে আরো কিছু দূর যেতে হবে। একদল ছেলে মেয়ে খেলা করছে সামনের মাঠে। এগিয়ে গেল লরা, পিছন পিছন আসছে মেরি। ওরা কাছে যেতে থেমে গেল হইচই। সবাই ঘাড় ফিরিয়ে দেখছে ওদের। এত মানুষ তাকিয়ে রয়েছে দেখে একটু হকচকিয়ে গেল লরা। কিছু না ভেবেই টিফিন বক্সটা দুলিয়ে বলে উঠল, দূর থেকে তোমাদের চেঁচামেচি শুনে মনে হচ্ছিল এক ঝাঁক প্রেয়ারির মুরগির বাচ্চা ঝগড়া করছে। কথা শুনে অবাক হয়ে গেল ওরা, কিন্তু লরা নিজে অবাক হয়েছে ওদের চেয়ে অনেক বেশি। মুখ ফসকে এমন একটা কথা বেরিয়ে যাওয়ায় লজ্জাও পেয়েছে। মেরি চমকে গিয়ে চেঁচিয়ে উঠল, এই লরা! এবার ওদের মধ্যে থেকে লাল চুলের একটা ছেলে চেঁচিয়ে উঠল, আর তোমরা হলে স্নাইপ। স্নাইপ? স্নাইপ, লম্বা ঠ্যাঙ্গা স্নাইপ। লজ্জায় মরে যেতে ইচ্ছে করলো লরার। মনে হলো চট করে বসে পড়ে লুকোয় পা দুটো। ওদের জামা শহরের মেয়েদের জামা থেকে বেশ অনেকটা ছোট। প্ল্যাম ক্রিকে আসার বেশ অনেকদিন আগেই মা বলেছিল ওদের জামাগুলো ছোট হয়ে গেছে। পরিষ্কার বুঝতে পারল লরা, ঠিকই বলেছে ছেলেটা। স্নাইপের পায়ের মতোই দেখাচ্ছে ওদের পা। সব ছেলেরা আঙ্গুল তুলে দেখাচ্ছে আর তার স্বরে চেঁচাচ্ছে, স্নাইপ স্নাইপ, হো হো। কিন্তু একটা মেয়ে হঠাৎ ঠেলা ধাক্কা দিতে শুরু করলো ছেলেদেরকে। এই চুপ চুপ, বড় বেশি গোলমাল শুরু করেছো তোমরা। এই স্যান্ডি, একদম চুপ। এই মেয়েটার মাথায়ও লাল চুল।
লরার দিকে এগিয়ে এসে নিজের পরিচয় দিল মেয়েটা। আমার নাম ক্রিস্টি কেনেডি, আর ওই পাজি ছেলেটা আমার ভাই স্যান্ডি। ও কিন্তু খারাপ ছেলে না, তোমাদের সঙ্গে দুষ্টুমি করে ফেলেছে, তোমরা মনে কিছু নিও না। কি নাম তোমার? মেয়েটার চোখ ঘন নীল, এতই ঘন যে কালো দেখায়। গালে ফুটকি ফুটকি দাগ, চুলগুলো শক্ত করে বেনি পাকানো, মাথার সানবোনের পিঠের কাছে ঝুলছে। ওই মেয়েটা তোমার বোন? লরা চেয়ে দেখলো কয়েকটা বড় মেয়ে ঘিরে ধরেছে মেরিকে, গল্প করছে ওরা, ওর সঙ্গে কথা বলছে। ওরা আমার বোন। বড়জনের নাম নেটি, আর ওই কালো চুল যার ও হচ্ছে ক্যাসি। তার পরের জন ভাই ডোনাল্ড, সবশেষে আমি আর স্যান্ডি। তোমরা ভাই বোন কয়জন? 3, বলল লরা। আমি লরা, ওর নাম মেরি, সবার ছোট ক্যারি। ওর চুলও সোনালি। আমাদের একটা বুলডগ আছে, ওর নাম জ্যাক। প্ল্যাম ক্রিকের ধারে আমাদের বাড়ি। তোমরা কোথায় থাকো? উনি কি তোমাদের বাবা? ওই যে দুটো সুন্দর বাদামি রঙের ঘোড়া যার ওয়াগন টানে, দুটোরই লেজ আর কেশর কালো? হ্যাঁ, বলল লরা। ওদের নাম স্যাম আর ডেভিড। উনি তো আমাদের বাড়ির সামনে দিয়েই শহরে আসেন। তার মানে তোমরাও আজ এসেছো ওই পথে? বিডলদের স্টোর বা পোস্ট অফিস পাওয়ার আগেই? কামারের দোকানেরও আগে যে বাড়িটা, সেটা আমাদের। মিস ইভা বিডল তো আমাদের টিচার। আর ওই যে মেয়েটা আসছে, ওর নাম নেলি ওলসন। নেলি ওলসন মেয়েটা দেখতে ভারী সুন্দর, হলুদ কোকড়া চুল বিছিয়ে রয়েছে গোটা পিঠ জুড়ে, চওড়া নীল রিবন দিয়ে চুলগুলো ঘাড়ের কাছে বাঁধা, নীল ফুল তোলা দামি সাদা কাপড়ের ড্রেস, পায়ে জুতো। লরা আর মেরির দিকে তাকিয়ে দেখল, তারপর নাকটা কুঁচকে বলে উঠল, গ্রাম থেকে উঠে এসেছে, একেবারে গাইয়া খ্যাত। কেউ কিছু বলার আগেই বেল বেজে উঠল। স্কুল হাউজের দোরগোড়ায় দাঁড়িয়ে তরুণী এক মহিলা বেল বাজিয়ে ডাকছেন সবাইকে। ছেলেমেয়েরা সবাই তাকে পাশ কাটিয়ে ঢুকে যাচ্ছে স্কুলের ভেতর। মহিলা খুবই সুন্দরী, হাসিটাও খুব মিষ্টি। লরার কাঁধে হাত রেখে বললেন, তুমি আজই নতুন এলে, তাই না? জি ম্যাডাম, বলল লরা। আর এ নিশ্চয়ই তোমার বোন, বলে মেরির দিকে চেয়ে হাসলেন। হ্যাঁ ম্যাম, বলল মেরি। তাহলে এসো আমার সঙ্গে, তোমাদের নাম তুলে নিই খাতায়। টিচারের সঙ্গে গিয়ে নাম, পিতার নাম, বয়স, ঠিকানা সব বলতে হলো ওদের। ওরা কে কোন ক্লাসের উপযুক্ত বুঝে নিলেন টিচার। তারপর লরাকে বললেন, তুমি একেবারে গোড়া থেকে শুরু করবে। মেরির দিকে ফিরে বললেন, আর তুমি শুরু করবে একটু উপরের ক্লাস থেকে। স্লেট এনেছো তোমরা? স্লেট নেই শুনে বললেন, কিন্তু স্লেট তো লাগবে, নইলে লেখা শিখতে পারবে না তোমরা। ঠিক আছে, আজকের জন্য আমারটা ধার দিচ্ছি, কাল দুজন দুটো স্লেট নিয়ে আসবে, কেমন? শুরু হলো ক্লাস। টিচারকে অবাক করে দিল লরা। টিফিনের আগেই সিএটি ক্যাট, পিএটি প্যাড শিখে ফেলল। এবার তিনি শিখতে দিলেন আর এটি র্যাট, এটি ম্যাট। খুব অল্প সময়ে শেখা হয়ে গেল এগুলো। স্পেলিং বুকের প্রথম সারির সবকটা শব্দ এখন পড়তে পারে ও গড়গড় করে। দুপুরে ছাত্রছাত্রী, টিচার সবাই বাড়ি চলে গেল ডিনার খেতে। লরা আর মেরি বাইরে নির্জন স্কুল হাউসের ছায়ায় ঘাসের উপর বসে গল্প করতে করতে খেয়ে নিল ওদের টিফিন, মাখন দেয়া রুটি। স্কুল ভালো লাগছে আমার, বলল মেরি। আমারও, বলল লরা, তবে হেঁটে আসতে পা ব্যথা হয়ে যায়। আর ওই নেলি মেয়েটাকে আমার একটুও পছন্দ হয়নি, যে আমাদের গাইয়া বলছিল। আমরা তো গাইয়াই, বলল ম্যারি। বললে রাগ করার কি আছে? বুঝলাম, কিন্তু নাকটা ও না ছিটকেলেও পারত, মন্তব্য করল লরা। খালের ধারে অপেক্ষা করছিল জ্যাক ওদের জন্য। ওরা ফিরে আসায় কি যে খুশি হলো, নেচে কুদে যতভাবে সম্ভব আনন্দ প্রকাশ করল সে। রাতে খেতে বসে স্কুলের সব কথা বলল ওরা বাবা মাকে। টিচারের স্লেট নিয়ে লেখার কথা শুনে মাথা নাড়ল বাবা। একটা স্লেটের জন্য কারো কাছে বাধিত থাকা তার মোটেই পছন্দ নয়।
পরদিন সকালে বেহালার বাক্স থেকে টাকা পয়সা বের করে গুনল বাবা। তার থেকে একটা রূপালী মুদ্রা বের করে মেরির হাতে দিল স্লেট কেনার জন্য। বহুত মাছ আছে খালে, বলল বাবা। ফসল তোলার আগ পর্যন্ত ঠিকই চালিয়ে নিতে পারবো আমরা। চিন্তা কিসের, আলু উঠবে শীঘ্রই, বলল মা। পয়সাটা রুমালে বেঁধে মেরির পকেটের ভেতর দিকে ওটা ঠেকে দিল মা, যাতে হারিয়ে না যায়। সারাটা পথ পকেটটা খামচে ধরে হাঁটল মেরি সাবধানে। শহরে পৌঁছে ধুলোভরা রাস্তা পার হয়ে মিস্টার ওলসনের স্টোরের ধাপ ডিঙ্গিয়ে দোকানে ঢুকলো ওরা। ওই দোকান থেকে স্লেট কিনতে বলে দিয়েছে বাবা। হরেক রকমের জিনিস ঠাসাঠাসি হয়ে রয়েছে দোকানটা। লাঙল, কোদাল, বেলচা থেকে নিয়ে লজেন্স, চকলেট সব আছে। হা করে চারদিক দেখছে লরা। এমনই সময়ে হঠাৎ পিছনের দরজা দিয়ে হুড়মুড় করে ঢুকলো নেলি আর তার ছোট ভাই উইলি। লরা আর মেরিকে দেখেই নাক ছিটকালো নেলি, আর উইলি চেঁচিয়ে উঠল, ইয়া ইয়া, ঠ্যাং লম্বা স্নাইপ। এই উইলি, চুপ করো, ধমক দিলেন মিস্টার ওলসন। কিন্তু কে শোনে কার কথা? উইলি বলতেই থাকলো, স্নাইপ স্নাইপ, হো হো। মেরি আর লরাকে পাশ কাটিয়ে এগিয়ে এলো নেলি। একটা বালতি থেকে এক মুঠো ক্যান্ডি তুলে নিল। দেখা দেখি উইলিও আরেক বালতি থেকে নিল মুঠো ভর্তি করে। তারপর দুজনে একটার পর একটা পুড়তে শুরু করলো মুখে। মেরি আর লরার সামনে দাঁড়িয়ে গপাগপ খাচ্ছে, কিন্তু একটাও সাচ্ছে না ওদের। নেলি, উইলিকে নিয়ে যাও তো এখন এখান থেকে, বললেন মিস্টার ওলসন। দরজার কাছে চলে গেল ওরা, কিন্তু বেরিয়ে যাচ্ছে না। দেখতে চায় ওরা দুজন কি কেনে। মেরি পয়সা বের করে দিল। একটা স্লেট কাপড় দিয়ে মুছে মেরির হাতে ধরিয়ে দিলেন মিস্টার ওলসন। তারপর বললেন, পেন্সিলও একটা দরকার হবে তোমাদের, এই যে ধরো, 1 পেনি দাম। নেলি দরজার কাছ থেকে বলে উঠল, থাকলে তো, আর একটা পয়সাও নেই ওদের কাছে। ঠিক আছে, নিয়ে যাও। তোমার বাবাকে বলবে আবার শহরে এলে যেন 1 পেনি শোধ করে দেন। পেন্সিলটা এগিয়ে দিলেন মিস্টার ওলসন। না, সাফ মানা করে দিল ম্যারি। আপনাকে ধন্যবাদ, বলেই ঘুরে হাঁটা ধরল। লরাও চলল ওর পিছন পিছন। দরজার কাছে গিয়ে নেলির দিকে তাকালো একবার লরা। জিভ বের করে ভেঙ্গালো ওকে নেলি। ক্যান্ডি লেগে লাল আর সবুজ হয়ে রয়েছে ওর জিভটা। আশ্চর্য, বলল ম্যারি বাইরে বেরিয়ে। আমি কোনোদিনও এত নীচ হতে পারবো না। মনে মনে লরা বলল, আমি পারবো। খালি যদি বাবা মা বাধা না দিত, তাহলে ওর চেয়ে অনেক নীচ হতে পারতাম আমি। সুন্দর মসৃণ স্লেটায় হাত বুলিয়ে দেখল ওরা। চমৎকার স্লেট, কিন্তু একটা পেন্সিল না হলেই নয়। বাবার অনেক খরচ হয়ে গেছে। তার কাছে আর চাইতে ইচ্ছে হলো না ওদের। কি করা যায়? ভাবতে ভাবতে লরার মনে পড়ে গেল ওদের দুজনের কাছে একটা করে ক্রিসমাস পেনি আছে। ইন্ডিয়ানদের এলাকায় যখন ছিল তখন পেয়েছিল বড়দিনে। ঠিক হলো, ম্যারির পেনি দিয়ে একটা স্লেট পেন্সিল কেনা হবে, আর লরার পেনিটার অর্ধেক মালিক হবে ম্যারি। পরদিন একটা পেন্সিল কিনে নিল ওরা, কিন্তু ওলসনদের দোকানে আর গেল না। মিস্টার বিডদের দোকান থেকে কিনল সেটা। দিন দিন আরো বেশি ভালো লাগছে ওদের স্কুলটা। পড়া, লেখা, অঙ্ক সব কিছুতেই নতুন কিছু শেখার আনন্দ। একটা দিনও কামাই গেল না ওদের। সপ্তাহের পর সপ্তাহ রোদ হাওয়া তুচ্ছ করে নিয়মিত গেল ওরা স্কুলে। ফলে শিখছেও দ্রুত। তার উপর জুটে গেছে বেশ কিছু প্রিয় বান্ধবী। বিরতির সময়টা ওদের সঙ্গে ছুটে বেরিয়ে যায় লরা। মাঠে ময়দানে দৌড়ে প্রেরির নানা জাতের ফুল তোলে। তাছাড়া খেলাধুলো তো আছেই। স্কুল হাউজের এক ধারে ছেলেরা খেলে, অন্য ধারে খেলে মেয়েরা। মেরির খেলা ভালো লাগে না। ও কয়েকটা বড় মেয়ের সঙ্গে সিঁড়িতে বসে গল্প করে। প্রতিদিন ওরা রিং অ্যারাউন্ড আ রোজি খেলাটা খেলে, কারণ রোজি নেলি ওই খেলাটা খেলতে চায়। এক খেলা রোজ খেলতে খেলতে বিরক্ত হয়ে উঠেছে সবাই। কেউ ওকে ঘাটাতে চায় না বলে খেলে একই খেলা। হঠাৎ একদিন নেলি কিছু বলার আগেই লরা বলে ফেলল, এসো আজ আঙ্কেল জন খেলি। খুশিতে লাফিয়ে উঠল সবাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, এসো,
হাত ধরাধরি করে গোল হয়ে দাঁড়াবার জন্য ব্যস্ত হয়ে উঠল সবাই। কিন্তু হঠাৎ লাফিয়ে এসে দুই হাতে লরার চুল চেপে ধরে এক টানে ওকে মাটিতে ফেলে দিল নেলি। না, খবরদার! তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার দিল নেলি। আমি রিং অ্যারাউন্ড আর রোজি খেলতে চাই। এক লাফে উঠে দাঁড়িয়ে প্রচন্ড জোরে নেলিকে চর কষাতে যাচ্ছিল লরা, কিন্তু বাবার কথা মনে আসতেই ঠিক সময় মতো সামনে নিল। কারো গায়ে হাত তুলতে বারণ করে দিয়েছে বাবা সেই ছোটবেলায় উইসকনসিনের জঙ্গলে থাকতে। এসো লরা, বলে ওর হাত ধরল ক্রিস্টি। চোখ মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, কিচ্ছু ভালো মতো দেখতে পাচ্ছে না, কিন্তু সামলে নিল লরা নিজেকে। নেলিকে ঘিরে গোল হয়ে দাঁড়ালো ওরা সবাই। তার কথাই থাকছে দেখে গর্বের হাসি ফুটে উঠল নেলির মুখে। ঘাড় বাঁকিয়ে তাকালো লরার দিকে। গাইতে শুরু করলো ক্রিস্টি। সবাই যোগ দিল তার সঙ্গে। আঙ্কেল জন তো শয্যাশায়ী, কি পাঠাবো তার জন্যে? না না, চেঁচিয়ে উঠল নেলি। রিং অ্যারাউন্ড আর রোজি, তা নইলে আমি খেলবো না। চললাম আমি। চক্র ভেঙে বেরিয়ে গেল ও, কিন্তু কেউ ওকে ফিরিয়ে আনার চেষ্টা করলো না। ঠিক আছে, এবার তুমি মাঝখানে দাঁড়াও মড, বলল ক্রিস্টি। শুরু হলো আবার। আঙ্কেল জন তো শয্যাশায়ী, কি পাঠাবো তার জন্যে? এক টুকরো পাই, এক খণ্ড কেক, একটা আপেল আর ছোট্ট পিঠে। কিসে করে পাঠাই বলো? কেন, সোনার একটা পিরিচে? কাকে দিয়ে পাঠাই বলো? কেন, গভর্নরের মেয়েকে দিয়ে? তাকে যদি বাসায় না পাই, কাকে দিয়ে পাঠাই বলো? সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল। কেন, লরা ইঙ্গলসকে দিয়ে? লরা রিংয়ের মাঝখানে গিয়ে দাঁড়াতেই ওকে ঘিরে শুরু হয়ে গেল নাচ। টিচার ঘন্টা না বাজানো পর্যন্ত চলল খেলা। ক্লাসরুমে বসে নেলি কেঁদে কাটালো সময়টা। ঘোষণা করে দিল জীবনেও আর কোনোদিন কথা বলবে না লরা আর ক্রিস্টির সঙ্গে। কিন্তু পরের সপ্তাহেই স্কুলের সব মেয়েকে দাওয়াত করলো সে তার বাড়িতে, শনিবার বিকেলে এক পার্টিতে। ক্রিস্টি আর লরাকে বলল বিশেষভাবে। লরা বা মেরি কখনো কোনো পার্টিতে যায়নি, তাই বুঝতে পারছে না কি ঘটবে ওখানে। মা বলল, কিছু না, বন্ধু বান্ধব কজন একসঙ্গে মিলে মজা করা। শনিবার সেজেগুজে রওনা হলো দু বোন। মা বলল, ওদেরকে ফুটফুটে সুন্দর লাগছে। আরো বলে দিল, চুলের ফিতে যেন না হারায়, আর শিষ্টাচার যেন ভুলে না যায়। শহরে পৌঁছে ক্যাসিয়ার ক্রিস্টির জন্য একটু অপেক্ষা করে ওদের নিয়ে চলে এলো ওরা মিস্টার ওলসনের দোকানে। তিনি পিছনের দরজা দেখিয়ে দিলেন ভেতরে যাওয়ার জন্য। ভেতরে ঢুকেই তাজ্জব হয়ে গেল লরা। দামি আসবাব দিয়ে সাজানো এত সুন্দর ঘর ও জীবনে দেখেনি। হা করে চারদিক দেখছে অবাক চোখে। মিসেস ওলসনের অভ্যর্থনার জবাবে কোনো মতে বলতে পারল, গুড আফটারনুন মিসেস ওলসন। ইয়েস ম্যাম। নো ম্যাম। মেঝেতে পুরো কার্পেট, খালি পায়ের নিচে নরম ঠেকছে। দেয়ালে আর সিলিংয়ে সরু কাঠের চিলতে মাঝখানে সরু লম্বা খাঁজ রেখে পাশাপাশি লাগানো। টেবিল চেয়ারগুলো এত চমৎকার পালিশ করা যে নিজের চেহারা দেখা যায়। দেয়ালে ঝুলছে রঙিন ছবি। যাও মেয়েরা, সানবনেট খুলে রেখে সোজা বেডরুমে চলে যাও, বললেন মিসেস ওলসন। বেডরুমে চমৎকার একটা কাঁচে লাগানো ড্রেসিং টেবিল রয়েছে। তার উপর সুন্দর করে সাজানো রয়েছে কয়েকটা চীনামাটির পুতুল। সবাই এসে গেছে দেখে খাবার পরিবেশন ব্যাপারে ব্যস্ত হয়ে পড়লেন মিসেস ওলসন। তার ওই ফাঁকে হাঁক ছাড়লেন, কই নেলি, ওদেরকে তোমার খেলনাগুলো দেখাও। ওহো, মাথা নাড়ল নেলি। ওরা উইলির খেলনা নিয়ে খেলুক, আমার ভেলোসিপেড আমি কাউকে চালাতে দেব না, চেঁচিয়ে উঠল উইলি। সেটা না দিলে কিন্তু তোমার নুহের নৌকা আর টিনের সোলজারগুলো তো দিতে পারো। আপত্তি করতে যাচ্ছিল উইলি, কিন্তু মিসেস ওলসন দাবড়ি দিতে চুপ করল। অনেকক্ষণ নেড়েচেড়ে দেখলো ওরা খেলনাগুলো, প্রশংসা করলো। একটা জাম্পিং জ্যাক দুটো কাঠিতে চাপ দিতে লাফিয়ে ঝাঁপিয়ে সবাইকে খুব হাসালো। এবার দামি পোশাকের খসখসে আওয়াজ তুলে একটা চীনামাটির পুতুল কোলে নিয়ে ওদের মাঝে এসে দাঁড়ালো নেলি রাজকন্যার ভঙ্গিতে। বলল, আমার পুতুলটা দেখতে পারো।
বোঝা গেল ওর পুতুল দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না। সবাই তাকিয়ে দেখল, সত্যি অপূর্ব সুন্দর পুতুলটা। পুতুল যে এত সুন্দর হতে পারে কল্পনাও করেনি লরা কোনোদিন। বলে উঠল, কি আশ্চর্য সুন্দর! কি নাম রেখেছ এর, নেলি? ও এটা, এ তো বহু পুরনো একটা পুতুল। এর আবার নাম কি? আমার মোমের পুতুলটা দেখলে বুঝবে পুতুল কাকে বলে। একটা ড্রয়ার টান দিয়ে খুলে হেলা ভরে ছুঁড়ে দিল ও চীনামাটির পুতুলটা। তারপর একটা লম্বা বাক্স বের করলো ড্রয়ার থেকে। বাক্সটা বিছানায় রেখে আস্তে করে তুলল ডালা। সবাই ঝুঁকে এলো দেখবে বলে। দম আটকে ফেললো সব কজন। মনে হচ্ছে জ্যান্ত একটা বাচ্চা শুয়ে আছে বাক্সের ভেতর। বালিশে এলিয়ে রয়েছে ওর কোকড়া সোনালি চুল। ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে রয়েছে। ভেতরে ঝকঝকে সাদা ছোট্ট দুটো দাঁত দেখা যাচ্ছে। চোখ দুটো বন্ধ। মনে হলো বাক্সের ভেতর ঘুমাচ্ছিল এতক্ষণ। নেলি ওকে তুলে নিতেই চোখ মেলল পুতুলটা। বড় বড় নীল চোখ। মনে হলো হাসছে। হঠাৎ দু হাত সামনে বাড়িয়ে ডেকে উঠল, মাম্মা। পেটে চাপ দিলেই ডেকে ওঠে বলল নেলি, এই দেখো। বলেই পুতুলটার পেটে জোরে একটা ঘুষি মারল। ডাক শোনা গেল, মাম্মা। নীল সিল্কের জামা ওটার গায়ে। পেটিকোটের, সত্যিকার পেটিকোটের মতো লেসের কাজ করা। একটা জাঙ্গিয়াও রয়েছে পরনে, ইচ্ছে করলে খোলা যায়। পায়ে রয়েছে সত্যিকার চামড়ার দুটো নীল ছোট স্লিপার। ব্যাপার সেপার দেখে একেবারে হতবাক হয়ে গেছে লরা। এমন পুতুল স্পর্শ করার কথা ওর কল্পনাতেও আসেনি। কিন্তু নিজের অজান্তেই হাতটা সামনে বাড়িয়েছে নীল জামাটা ছুঁয়ে দেখবে বলে। খবরদার, ছোবে না ওকে! চিৎকার করে উঠল নেলি। আমার পুতুল থেকে হাত দুটো সামলে রাখো, লরা ইঙ্গলস। পুতুলটা টেনে নিয়ে ঝট করে পিছন ফিরল নেলি। লরাকে আড়াল করে বাক্সে তুলে রাখছে ওটা। সবাই বোকা বনে গেছে। চোখ মুখ দিয়ে গরম ভাব ছুটছে লরার। সরে গিয়ে একটা চেয়ারে বসে পড়ল। বাক্সটা ড্রয়ারে রেখে ড্রয়ারটা বন্ধ করে দিল নেলি। এরপর নুহের নৌকার প্যাসেঞ্জার আর টিনের সৈন্য সামন্ত দেখল ওরা সবাই। কাঠি চেপে লাফঝাপ করালো জাম্পিং জ্যাকে। মিসেস ওলসন লরাকে জিজ্ঞেস করলেন, আর সবার সঙ্গে খেলছে না কেন? ও বলল, বসে থাকতেই ভালো লাগছে, থ্যাংক ইউ ম্যাম। তাহলে বই দেখো। বলে ওর কোলের ওপর দুটো বই ফেললেন মিসেস ওলসন। বই দুটো উল্টে পাল্টে দেখতে দেখতে পার্টির কথা ভুলেই গেল। অনেকক্ষণ পরে খাবার টেবিলে যাওয়ার জন্য ডাক পড়ল। সবচেয়ে বড় কেকের টুকরোটা তুলে নিয়ে কামড় দিল নেলি। আর সবাই অপেক্ষা করলো যতক্ষণ না মিসেস ওলসন প্লেটে তুলে এগিয়ে দিলেন। খাওয়া শেষ হতে উঠে পড়ল সবাই। মার শেখানো বুলি আওড়ালো লরা। আপনাকে ধন্যবাদ মিসেস ওলসন, খুব ভালো লাগলো। চমৎকার সময় কাটলো আজ পার্টিতে। বাইরে বেরিয়েই লরার কানে কানে ক্রিস্টি বলল, ছোট লোকটার গালে ঠাস করে একটা চড় লাগিয়ে দিতে পারলে ভালো হতো। দাঁড়াও না, ফিসফিস করে বলল লরা, এর শোধ আমি তুলব, দেখে নিও। তবে মেরিকে আবার বলে দিও না, তাহলে সব ভুন্ডুল করে দেবে। বাড়ি ফিরে পার্টির সব কথা বলল ওরা মাকে। মা সব শুনে বলল, পার্টিতে শুধু গেলেই হয় না, মানুষকে ডাকতেও হয়। ভাবছি সপ্তাহখানেক পর ওদের সবাইকে এখানে ডাকলে মন্দ হয় না। আমার পার্টিতে আসবে তোমরা? ক্রিস্টি, মড আর নেলি ওলসনকে জিজ্ঞেস করলো লরা। মেরি দাওয়াত করলো বড় মেয়েদের। সবাই আসতে রাজি হয়ে গেল এক বাক্যে। সেই শনিবার ধুয়ে মুছে বাড়িঘর ঝকঝকে তকতকে করে ফেললো লরা আর মেরি। মা বানালো ভ্যানিটি কেক। অনেকগুলো ডিমকে আচ্ছা মতো ফেটিয়ে নিয়ে তার সাথে ময়দা ডলে বেশ কিছুক্ষণ রেখে দিল মা। তারপর তাওয়ায় চর্বি গলিয়ে যখন চিরবির আওয়াজ পাওয়া গেল, তখন সেই ময়দা এক মুঠ করে নিয়ে ছাড়তে থাকলো সেই চর্বিতে। এক ডুব দিয়েই ভেসে উঠল এগুলো। কিছুক্ষণ পর আপনি উল্টে গিয়ে মধুরাঙ্গা ফোলা পিছন দিকটা উঠে এলো উপর দিকে। এবার অন্য দিকটাও ফুলে উঠে সবটা গোল আকার ধারণ করলো। দেখলে মনে হয় ফুলে উঠেছে গর্বে। ওগুলো একটা একটা করে তুলে কাবার্ডে রেখে দিল মা অতিথিদের জন্য। লরা, মেরি, মা, ক্যারি সবাই আজ ভালো পোশাক পরেছে। এমনকি জ্যাককেও চিরুনি দিয়ে সুন্দর করে আছড়ে দিয়েছে লরা। মনে হচ্ছে সাদার ওপর বাদামি রঙের ছোপ দেয়া চমৎকার একটা
কোট চাপিয়েছে ও গায়ে। অতিথিদের আসতে দেখে লরার সঙ্গে জ্যাকও ছুটল খালের পাড়ে ওদের অভ্যর্থনা জানাতে। পানিতে ছপছপ করে পা ফেলে হাসতে হাসতে আসছে সবাই, কিন্তু নেলির নোখরা করা চাই। জুতো আর মোজা খুলে হাতে নিয়েছে, এখন পায়ে নাকি ব্যথা লাগছে। বলল, আমি তো আর তোমাদের মতো খালি পায়ে চলি না, জুতো মোজা আছে আমার। দারুণ একটা নতুন ড্রেস পরেছে নেলি, চুলে নতুন হেয়ার রিবন। এরই নাম জ্যাক বুঝি? জিজ্ঞেস করলো ক্রিস্টি। ওরা সবাই আদর করলো জ্যাককে। জ্যাকও ওদের সঙ্গে খুব ভালো ব্যবহার করলো, কিন্তু নেলির কাছে গিয়ে ভদ্রভাবে লেজ নাড়াতে গিয়ে ধমক খেলো। দূর দূর, দূর হ, খবরদার আমার কাপড় ছুবি না। জ্যাক তোমার কাপড় নষ্ট করবে না, বলল লরা। সবাইকে নিয়ে ফিরে এলো লরা। দরজায় দাঁড়িয়ে মা ওদের অভ্যর্থনা জানালো। বড় মেয়েদেরকে মার সঙ্গে পরিচয় করিয়ে দিল মেরি। মিষ্টি হেসে ওদের সঙ্গে কথা বলল মা। নেলিকে পরিচয় করিয়ে দিতেই ও বলল, গ্রাম্য একটা পার্টিতে যাচ্ছি বলে আমি আমার সেরা ড্রেসটা পরিনি। কথাটা শুনেই পা থেকে মাথা পর্যন্ত জ্বলে গেল লরার। কি মনে করেছে ও নিজেকে? মার সঙ্গে এভাবে কথা বলে কোন সাহসে? দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি আমি। মিষ্টি করে হাসলো মা। বলল, এটাও খুব সুন্দর জামা নেলি, তুমি আসতে পেরেছো বলে আমি খুশি হয়েছি। মা যাই বলুক, এই ব্যবহারের জন্য নেলিকে ক্ষমা করতে পারবে না লরা কোনোদিন। মেয়েরা সবাই খুব পছন্দ করলো ওদের বাড়িটা। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর, প্রচুর আলো বাতাস, আর চারপাশে প্রেয়ারি ঘাসের ফিসফাস ওদের খুব ভালো লেগেছে। মই বেয়ে মেরি আর লরার চিলেকোঠায় উঠে অবাক হয়ে গেল ওরা। ওদের কারো এরকম ঘর নেই। কিন্তু নেলি জিজ্ঞেস করলো, তোমার পুতুলগুলো কোথায়? লরা কিছুতেই ওর প্রিয় শার্টকে বের করবে না নেলির সামনে। পুরনো কাপড়ের তৈরি পুতুল আসলে ওটা। বলল, আমি পুতুল নিয়ে খেলি না, আমি খেলা করি খালে। সবাইকে নিয়ে বেরিয়ে গেল লরা বাইরে। জ্যাক সবার আগে। খড়ের গাদার কাছে ওদেরকে মুরগির বাচ্চা দেখালো লরা। মার তরি তরকারির বাগান দেখালো, বাবার ফসলের মাঠ দেখালো। ঘন সবুজ হয়ে বেড়ে উঠেছে গম আর জয়ের চারা। তারপর দৌড়ে চলে গেল ওরা প্লাম ক্রিকের ধারে উইলো গাছের নিচে ফুট ব্রিজের কাছে। বড় মেয়েদেরকে নিয়ে ধীরে সুস্থে আসছে মেরি, কিন্তু লরা, ক্রিস্টি, মড আর নেলি হাঁটুর ওপর স্কার্ট তুলে নেমে পড়ল খালের স্বচ্ছ পানিতে। একটু দূর দিয়ে ছুটে যাচ্ছে মিনোর ঝাঁক। বড় মেয়েরাও নেমে পড়ল পানিতে। ক্যারির হাত ধরে ওকেও হাঁটাচ্ছে পানিতে। মসৃণ রংচঙে পাথর পেলে হইচই করে কুড়াচ্ছে। হঠাৎ নেলিকে সায়স্তা করার বুদ্ধি এসে গেল লরার মাথায়। বুড়ো কাকড়াটার বাসার কাছে নিয়ে এলো ওদেরকে লরা খেলার ছলে। বাচ্চাদের দাপাদাপিতে বিরক্ত হয়ে পাথরের তলায় গিয়ে সেধিয়েছে ওটা, কিন্তু তামাটে রঙের একটা দাঁড় বের করে রেখেছে বাইরে। কেউ বেশি কাছে এলেই চিমটে ধরবে। নেলিকে ঠেলে ঠুলে পাথরটার কাছে নিয়ে এলো লরা। দেখলো পাথরের নিচ থেকে একটা চোখ বের করেছে কাকড়াটা। এবার পাথরটার দিকে পানি ছিটিয়ে চেঁচিয়ে উঠল, নেলি নেলি, সাবধান! আবছা দেখতে পেল নেলি পানির নিচ দিয়ে বিদঘুটে ভঙ্গিতে কি যেন আসছে তেরে। পালাও পালাও বলে চিৎকার ছেড়ে ক্রিস্টি আর মটকে ঠেলে ব্রিজের দিকে সরিয়ে আনলো লরা। ওদিকে পানির ওপর দিয়ে ছপছপ করে পা ফেলে দৌড়ে চলে গেছে নেলি প্লামঝাড়ের নিচের শান্ত ঘোলাটে পানিতে। লরা ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখছে বুড়ো কাকড়ার পাথরটার দিকে। দেখা গেল ধাওয়া করে শত্রুকে ভাগিয়ে দিয়ে খুশি মনে আবার গিয়ে সেধিয়েছে ওটা পাথরের নিচে। তুমি দাঁড়াও নেলি, বলল লরা, ওখানেই দাঁড়িয়ে থাকো। কি ওটা? জিনিসটা কি? এদিকে আসছে নাকি? কাপা কণ্ঠে জানতে চাইল নেলি। ভয়ে হাত থেকে কাপড় ছেড়ে দিয়েছে ও। কাদা পানিতে ভিজেছে নিচের দিকটা। বুড়ো একটা কাকড়া, জবাব দিল লরা। মোটা মোটা কাঠি ঘ্যাচ করে দু টুকরো করে দিতে পারে ওর দ্বারা দিয়ে। আমাদের পায়ের আঙ্গুল কেটে নেওয়া ওর জন্য কিছুই না। হায় হায়, ফুফিয়ে উঠল নেলি। কোথায় ওটা? এদিকে আসছে। তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি দেখছি, বলে খোঁজাখুঁজির ভান করলো লরা কিছুক্ষণ। এদিকে দেখে ওদিকে দেখে, একবার ফুটব্রিজের দিকে যায়, একবার কিছুটা এগোয় নেলির দিকে। প্লাম ঝোপের নিচে কাদা পানিতে দাঁড়িয়ে চোখ বড় বড় করে দেখছে
নেলি ওর কার্যকলাপ। অবশেষে লরা বলল, এবার চলে এসো, আর ভয় নেই, নিজের গর্তে ঢুকে গেছে ওটা। পরিষ্কার পানিতে ফিরে এলো নেলি, বলল, এই জঘন্য খালে ওর আর খেলার ইচ্ছে নেই। কাদা মাখা স্কার্টটা ভালো পানিতে পরিষ্কার করার চেষ্টা করছে, কিন্তু পায়ের কাদা তুলতে গিয়ে তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠল। দুই পায়ে কাদাটে রঙের চোখ লেগে আছে, ধুলেও যাচ্ছে না। একটাকে চিমটি দিয়ে তোলার চেষ্টা করলো, পর মুহূর্তে আর এক চিৎকার ছেড়ে উঠে পড়ল ডাঙায়। পারে এসেই শুরু হয়ে গেল ওর লাফঝাপ। একবার ডান পায়ে লাফায়, একবার বাম পায়ে, তারপর জোড়া পায়ে লাফায় কিছুক্ষণ। সেই সঙ্গে চলেছে তার তীক্ষ্ণ চিল চিৎকার। হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ল লরা, পেট চেপে ধরে গড়াগড়ি খাচ্ছে ঘাসের ওপর। হাঁটুতে ভর দিয়ে উঠে চেঁচালো, দেখো দেখো, নাচ দেখো নেলির। মেয়েরা সবাই ছুটে এলো। মেরি লরাকে বলল যোগগুলো ছাড়িয়ে দিতে, কিন্তু কে শুনে কার কথা। হেসে খুন হয়ে যাচ্ছে লরা, আর গড়াগড়ি দিচ্ছে ঘাসে। ধমক দিল ম্যারি, লরা, হয় উঠে ওগুলো ছাড়িয়ে দাও, নয়তো চললাম মাকে বলতে। এতক্ষণে উঠে বসলো লরা, একটা একটা করে টেনে ছাড়াতে শুরু করলো যোগগুলো। সবাই দেখার জন্য ঝুঁকে এসেছে। এক একটা যোগকে ধরে লরা যখন টেনে লম্বা করে ভয়ে চেঁচিয়ে উঠে সবাই, চুলোয় যাক তোমাদের পার্টি, ফোপাচ্ছে ন্যালি, আমি বাড়ি যাব। এত চেঁচামেচি কিসের জানার জন্য ছুটে এলো মা। নেলিকে কাঁদতে বারণ করলো, বলল কয়েকটা যোগ ধরলেই কেঁদে খুন হওয়া ঠিক না। তারপর তাগাদা দিল সবাইকে, ঘরে চলে এসো তোমরা সবাই, সবকিছু তৈরি। টেবিলটা ধপধপে সাদা কাপড় দিয়ে ঢাকা, সুন্দর ফুলদানিতে একতোড়া ফুল। টেবিলের দুপাশে বেঞ্চ পাতা, টেবিলের উপর ঝকঝকে টিনের কাপে ঘন ঠান্ডা দুধ, আর মস্ত এক ডিশ ভরা মধুরাঙ্গা ভ্যানিটি কেক। তৃপ্তির সঙ্গে খেলো ওরা ভ্যানিটি কেক, যার যত খুশি। আগে কোনোদিন ওরা এই জিনিস খায়নি। প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল মেয়েরা। মা খুশি হয়ে আরো বেশি করে তুলে দিল ওদের পাতে। পেট ভরে কেক আর মিষ্টির দুধ খেয়ে নেলি ছাড়া সবাই ধন্যবাদ জানালো মাকে। রাগ পড়েনি নেলির। লরার অবশ্য তাতে কিছুই যায় আসে না। ফিরে যাবার আগে ওর হাতে চাপ দিল ক্রিস্টি, কানে কানে বলল, উচিত শিক্ষা হয়েছে। সত্যি মজা পেলাম এখানে এসে লরা। মনে মনে লরা বলল, আমিও মজা পেয়েছি। খালের ধারে নেলির ওই নাচ জীবনেও ভুলব না আমি। রাতে পাইপ টানতে টানতে বাবা বলল, শহরের নতুন গির্জায় কাল থেকে শুরু হবে ধর্মোপদেশ। শুনে দেখা করলাম গিয়ে রেভারেন্ড অ্যালডেনের সঙ্গে। উনি বারবার করে বলে দিলেন যেন অবশ্যই হাজির থাকি কাল। আমি কথা দিয়েছি যাব আমরা। কতদিন যে চার্চে যাওয়ার সুযোগ হয়নি, বলল মা। আর আজ পর্যন্ত গির্জা দেখারও সুযোগ হয়নি লরা আর মেরির। পরদিন সকালে উঠে তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিল সবাই। ওয়াগনে চড়ে ছুটল ওরা শহরের দিকে। আজ চোখের পলকে পৌঁছে গেল ওরা শহরে। দেখা গেল দোকানপাট সব বন্ধ। লোকজন সেজেগুজে চলেছে গির্জার দিকে। গির্জার মাথায় ছোট্ট একটা ঘর দেখিয়ে লরা জিজ্ঞেস করলো, কি ওটা? আঙ্গুল দিয়ে দেখাতে হয় না লরা, বলল মা, ওটা হচ্ছে গির্জার ঘণ্টাঘর। গির্জার ভেতরে আশ্চর্য একটা পুত পবিত্র গুরুগম্ভীর ভাব। কালো পোশাক পরা একজন দাড়িওয়ালা চিকন লম্বা লোক স্টেজের ওপর একটা ডেস্কের ওপাশে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ঈশ্বর সম্পর্কে কথা বললেন। সবাই চুপচাপ মাথা নিচু করে শুনেছে কথাগুলো। লরাও শুনছে। হঠাৎ চমকে উঠল কানের কাছে কেউ কথা বলে উঠতে। চেয়ে দেখল সুন্দরী এক মহিলা হাসি মুখে কি যেন বলছেন। এসো আমার সঙ্গে, আবার বললেন মহিলা। সানডে স্কুলে ছোট ছেলে মেয়েদের ক্লাস নেওয়া হচ্ছে। মা মাথা ঝাঁকাতে বেঞ্চ থেকে নেমে মহিলার সঙ্গে গেল ম্যারি আর লরা। এক কোণে কয়েকটা বেঞ্চ টেনে নিয়ে তৈরি হয়েছে স্কুল। লরা দেখল ওদের স্কুলের প্রায় সব ছেলে মেয়েই হাজির এখানে। সানডে স্কুলের টিচারের নাম মিসেস টাওয়ার। সবার নাম জেনে নিলেন তিনি। তারপর সবাইকে বাইবেল থেকে একটা করে পংক্তি দিলেন মুখস্থ করবার জন্য। পরের রোববার তাকে শোনাতে হবে সেটা। অনেকক্ষণ পর শেষ হলো রেভারেন্ড অ্যালডেনের বক্তৃতা। উঠে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে গান গাইল সবাই। তারপর ছুটি।
দরজার কাছে দাঁড়িয়ে বাবা আর মার সঙ্গে হ্যান্ডশেক করলেন রেভারেন্ড এলডেন। তারপর নিচু হয়ে ঝুঁকে হ্যান্ডশেক করলেন লরার সঙ্গেও। হাসি মুখে জিজ্ঞেস করলেন, সানডে স্কুল তোমার ভালো লেগেছে লরা? হ্যাঁ স্যার, বলল লরা। তাহলে প্রত্যেক রোববার এসো তুমি। আসবে তো? আমরা তোমার অপেক্ষায় থাকব। মানুষটাকে ভালো লেগে গেল লরার। বাড়ি ফেরার সময় বাবাও বলল একই কথা। সবাই একসঙ্গে প্রার্থনা করবার মজাই আলাদা। মনটা আনন্দে ভরপুর হয়ে যায়। সমর্থন করল মা। কয়েক সপ্তাহ যেতেই একদিন ডিনারে বসে বাবা বলল, কিন্তু ক্যারোলিন, একটা জুতো না কিনলে যে আর চলছে না। ভালো ভালো পোশাক পরা লোকদের সঙ্গে ওঠা বসা করতে গেলে এগুলো একেবারেই বেমানান। এই দেখো। বাবা পা দুটো লম্বা করে দেখালো। বহু মেরামত করা বুটজোড়ার সামনের দিকটায় চামড়া ফেটে হা হয়ে গেছে। লাল মোজা দেখা যাচ্ছে সেই ফাঁক দিয়ে। আর মনে হয় সেলাই চলবে না। তোমাকে তো কতবার বললাম একজোড়া বুট কেন। মা বলল, তা না করে জামার কাপড় কিনে আনলে আমার জন্যে। অথচ আমার জামার চেয়ে তোমার বুট কেনা অনেক বেশি জরুরি ছিল। না, মনস্থির করে ফেলল বাবা। আগামী শনিবার শহরে গিয়ে একজোড়া নতুন বুট কিনেই ফেলবো। $3 লাগবে। মনে হয় তেমন অসুবিধা হবে না। ফসল কাটার আগ পর্যন্ত কোনো মতে চালিয়ে নেওয়া যাবে। গোটা সপ্তাহ বাবা খড় বানালো। মিস্টার নেলসনের খড়ের কাজে সাহায্য করে বিনিময়ে বাবা তার ঘাস কাটার মেশিনটা ব্যবহার করবার সুযোগ পেয়েছে। প্রচুর ঘাস কাটছে বাবা মেশিনটা দিয়ে। মাঠেই শুকাচ্ছে ঘাস। এমন সুন্দর রোদেলা গ্রীষ্মকাল নাকি বাবা জীবনে দেখেনি আর। শনিবার সকালে ওয়াগনে চড়ে লরাও গেল মাঠে। খড়গুলো ঘরে তুলে আনার কাজে সাহায্য করলো বাবাকে। গম ক্ষেতের দিকে যেয়ে মনটা ভরে গেল লরার। ওর চেয়েও লম্বা হয়ে উঠেছে গাছগুলো। প্রতিটা গাছের মাথায় গমের শীষ। পেকে আসা গমের ওজনে বাঁকা হয়ে একটু নুয়ে আছে গাছগুলো। মাকে দেখবার জন্য 3টে গুচ্ছ কেটে সঙ্গে নিল বাবা। বাবার খুশি ধরে না। এই ফসল ঘরে তোলার পর কি কি হবে শোনালো লরাকে। প্রথম কথা, ঋণমুক্ত হয়ে যাবে ওরা। তারপরেও এত টাকা থাকবে হাতে যে সেটা দিয়ে কি করবে দিশা পাবে না। একটা বাগি কিনবে বাবা। মার জন্য সিল্কের ড্রেস কিনবে। সবার জন্য নতুন জুতা কিনবে। আর প্রত্যেক রোববার ওরা সবাই খাবে গরুর তাজা মাংস। ডিনার শেষ হলে পরিষ্কার একটা শার্ট গায়ে দিয়ে বেহালার বাক্স থেকে $3 বের করলো বাবা। শহরে চলেছে নতুন বুট কিনবে বলে। হেঁটেই রওনা দিল বাবা, কারণ ঘোড়াগুলো সপ্তাহভর খুব খেটেছে বলে আজ ওদের বিশ্রাম দেওয়া উচিত। সন্ধ্যের একটু আগে ফিরে এলো বাবা। লরা আর জ্যাক খালপাড়ে বুড়ো কাকড়াটাকে জ্বালাতন করায় ব্যস্ত ছিল। বাবাকে ঢিলা বেয়ে উঠতে দেখে ছুট লাগালো। লরা যখন পৌঁছলো, বাবা ততক্ষণে বাড়ির ভেতর চলে গেছে। আভেন থেকে মা সেকা রুটি বের করছিল। বাবার আওয়াজ পেয়ে পিছনে ফিরল। তোমার বুট কোথায় চার্লস? জিজ্ঞেস করলো মা। আসলে ক্যারোলিন, গাল চুলকালো বাবা। দেখা হয়ে গেল ব্রাদার এলডেনের সঙ্গে। উনি বললেন বেলফ্রিতে বসাবার জন্য ঘন্টা কেনার টাকা জোগাড় হচ্ছে না অল্পের জন্য। শহরের লোক যে যা পেরেছে, এখন শুধু $3 হলেই বেলটা কেনা যায়। তাই টাকাটা দিয়ে দিলাম। মা শুধু বলল, হায় হায়। নিজের ছেঁড়া জুতোর দিকে চাইলো বাবা। বলল, সেলাই করে নেব, কোনো মতে কাজ চলার মতো করে নেব এটাকেই। আর একটা কথা জানো, আমরা নাকি এখান থেকেও পরিষ্কার শুনতে পাবো চার্চের ঘন্টা। চট করে ঘুরে গেল মা স্টোভের দিকে। চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল লরা। সিঁড়ির ধাপে গিয়ে বসলো। গলাটা কেমন যেন ধরে আসছে ওর। ও মনে মনে খুব চেয়েছিল বাবার একজোড়া নতুন বুট হোক। কিচ্ছু ভেবো না তুমি ক্যারোলিন। লরা শুনতে পেল বাবা বলছে, ফসল তোলার আর বেশি দেরি নেই। এই তো আর কটা দিন। এতদিনে পাকতে শুরু করলো গম। প্রত্যেক দিন মাঠে যাচ্ছে বাবা। বাসায় ফিরে খোসা ছাড়ানো গরমের নরম দানা মাকে দেখিয়ে ভবিষ্যৎবাণী করছে ঠিক কবে ছড়াটা পাকবে, কবে ফসল কাটা শুরু করতে পারবে। আবহাওয়া নাকি গম পাকার জন্য আদর্শ। ঠিক এরকম চললে আগামী সপ্তাহতেই কাটতে শুরু করব, বুঝলে। খুব গরম। আকাশের দিকে তাকানো যায় না। গোটা প্রেয়ারি থেকে ধোয়ার মতো কাপা কাপা বাষ্প উঠছে। স্কুলে গিরগিটির মতো হাঁপায় ছেলেমেয়েরা। কাঠের দেয়াল বেয়ে পাইনের কষ নামে ফোটায় ফোটায়। শনিবার আবার বাবার সঙ্গে চলল
লরা মাঠের ফসল দেখতে। প্রায় বাবার সমান লম্বা হয়ে গেছে গমের মাথা। ওকে কাঁধে তুলে নিয়ে দেখালো বাবা। লরা দেখলো ফসলের ভারে নত হয়ে আছে গোটা ক্ষেত, গোটা মাঠ সবুজ আর সোনালী রঙে মাখামাখি। দুপুরে ডিনার খেতে গিয়ে মাকে বলল, বাবা, এমন ফলন জীবনে দেখিনি। প্রতি একরে কমপক্ষে 40 বুশেল, এক বুশেল প্রায় পৌনে 1 মণ করে হবে। প্রতি বুশেলের দাম $1। ভাবো একবার, বড়লোক হয়ে যাবে ওরা। অপূর্ব এক দেশ এটা। এখন আর ওদের কোনো চাহিদা অপূর্ণ থাকবে না। শুনে নিশ্চিন্ত হলো লরা। এবার নতুন বুট হবে বাবার। দরজার দিকে মুখ করে বসে খাচ্ছে লরা। উজ্জ্বল রোদ এসে পড়েছে ঘরে। ওর মনে হলো হঠাৎ একটু যেন কমে গেল আলোর তেজ। চোখ দুটো ঢলে নিয়ে আবার তাকালো লরা। সত্যি কমে গেছে আলো। দেখতে দেখতে আরো কমে গেল, তারপর নাই হয়ে গেল। ঝড় আসবে মনে হচ্ছে, বলল মা। সূর্য ঢেকে গেছে মেঘে। এক লাফে উঠে দাঁড়ালো বাবা। দ্রুত পায়ে চলল দরজার দিকে। ঝড়ে ফসলের ক্ষতি হতে পারে। আকাশের দিকে চাইলো বাবা, তারপর বেরিয়ে গেল বাইরে। আলোটা কেমন যেন অদ্ভুত। ঝড়ের সময় যেমন হয় ঠিক তেমন নয়। ঝড়ের আগে বাতাসের চাপ বদলে যায়, তারও কোনো আভাস নেই। ভয় পেল লরা, কিন্তু ঠিক বুঝতে পারল না কেন ভয় লাগছে। খাওয়া ফেলে দৌড়ে গিয়ে দাঁড়ালো বাবার পাশে। আকাশের দিকে তাকিয়ে রয়েছে বাবা। মা আর মেরিও বেরিয়ে এলো বাইরে। বাবা জিজ্ঞেস করলো, দেখে তোমার কি মনে হচ্ছে ক্যারোলিন? সূর্য ঢাকা পড়েছে ঠিকই, কিন্তু মেঘের মতো লাগছে না। মনে হচ্ছে তুষারকণা আড়াল করেছে ওটাকে। তবে ঠিক তুষার কণার মতো নয়, তার চেয়ে বড়, সরু আর চকচকে কি যেন। প্রতিটা কণার ফাঁক দিয়ে আলো আসছে। বাতাস নেই, ঘাসগুলো স্থির, অথচ আকাশ জোড়া মেঘটা এগিয়ে আসছে দ্রুত বেগে। ঘাড়ের পশম দাঁড়িয়ে গেছে জ্যাকের। হঠাৎ মেঘের দিকে চেয়ে গর্জন ছাড়ল, তারপর অসহায় ভঙ্গিতে কোকিয়ে উঠল। থপ! কি যেন পড়ল লরার মাথায়। তারপর ছিটকে মাটিতে চেয়ে দেখল মস্ত একটা ঘাসফড়িং পড়ছে আকাশ থেকে। এত বড় ঘাসফড়িং জীবনও দেখেনি ও। পর মুহূর্তে শিলা বৃষ্টির মতো আকাশ থেকে পড়তে শুরু করলো ঘাসফড়িং। এখানে ওখানে সেখানে আকাশ ছেয়ে মেঘের মতো উড়ে আসছে ঘাসফড়িংয়ের বিশাল একটা ঝাঁক। এতই ঘন যে ঢাকা পড়ে গেছে সূর্য। চকচক করছে ওদের সরু লম্বা পাখা। পাখা ঝাপটানোর ফরফর আওয়াজে ভরে গেছে চারিদিক। শিলাবৃষ্টির শব্দ তুলে পড়ছে ওরা চারপাশে। হাতের ঝাপটায় ওগুলোকে গা থেকে ফেলার চেষ্টা করলো লরা। লম্বা পা দিয়ে গায়ের চামড়া আর কাপড় আঁকড়ে ধরে থাকে ওরা। ঠেলে বেরিয়ে আসা চোখ দিয়ে দেখে ওকে। মাথাটা নাড়ে এপাশ ওপাশ। তীক্ষ্ণ চিৎকার দিয়ে ছুটে চলে গেল মেরি বাড়ির ভিতর। চারপাশে তাকিয়ে অবাক হয়ে গেল লরা। কোথাও মাটি দেখা যাচ্ছে না, সর্বত্র বিজবিজ করছে কেবল ঘাসফড়িং। ওদের গা না মারিয়ে এক পা ফেলার উপায় নেই। ছুটে গিয়ে জানালাগুলো বন্ধ করছে মা। বাবা দাঁড়িয়ে রয়েছে দরজার কাছে, বোবা দৃষ্টিতে চেয়ে রয়েছে বাইরের দিকে। তার পাশে দাঁড়িয়ে রয়েছে লরা আর জ্যাক। বাইরে কয়েক ইঞ্চি পুরু হয়ে মাটি ছেয়ে ফেলেছে ঘাসফড়িং। পাখা ভাঁজ করে এখন লাফ দিয়ে পড়ছে যত্রতত্র। বাড়ির ছাদে শিলাবৃষ্টির মতো পড়ছে এখনো। ফরফর শব্দে উঠছে আকাশ বাতাস জুড়ে। এবার আরেক রকম শব্দ এলো কানে। খেতে শুরু করেছে ওরা। কচমচ আওয়াজ আসছে এখন বাইরে থেকে। কোটি কোটি ঘাসফড়িং খেতে শুরু করছে একসঙ্গে। চিবানোর মিলিত শব্দটা ভীতিপ্রদ। গম, আমার গম! হঠাৎ আর্তনাদ করে উঠল বাবা। পিছন দরজা দিয়ে ছুটে বেরিয়ে গেল, দৌড়াচ্ছে গম ক্ষেতের দিকে। একটু পরেই ফিরে এলো বাবা। ছুটে গিয়ে ঢুকলো আস্তা বলে। জানালা দিয়ে লরা দেখলো স্যাম আর ডেভিডকে ওয়াগনে জুতেছে বাবা। তারপর পাগলের মতো গোবরের গাদা থেকে পুরনো পচা খড় তুলতে শুরু করলো ওয়াগনে পিচফর্ক দিয়ে। আরেকটা পিচফর্ক নিয়ে দৌড়ে গেল মা বাবাকে সাহায্য করতে। ওয়াগন ভর্তি পচা খড় নিয়ে ছুটল বাবা ক্ষেতের দিকে। মা হেঁটে গেল পিছন পিছন। ক্ষেতের চারদিকে পচা খড় ফেলছে বাবা, আর মা নিচু হয়ে ঝুঁকে একের পর এক
স্তূপে আগুন ধরিয়ে দিচ্ছে। ধোঁয়ায় ভরে যাচ্ছে চারদিক। একটু পর মা, বাবা, ওয়াগন আর গমক্ষেত অদৃশ্য হয়ে গেল ধোঁয়ায়। এখনো নামছে ঘাসফড়িং আকাশ থেকে। এখনো আড়াল হয়ে রয়েছে সূর্য। আঁধার হয়ে আছে চারপাশ। ফিরে এলো মা। কাপড় থেকে ঘাসফড়িং ঝেড়ে নামিয়ে মারল সবকটাকে। ক্ষেতের চারদিকে গোবর মেশানো খড়ে আগুন ধরিয়ে দিয়েছে মা। ধোঁয়ায় ভরে গেছে চারদিক। এর ফলে হয়তো পালাবে, হয়তো গমের ক্ষতি করতে আর পারবে না ঘাসফড়িং। বদ্ধ ঘরে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে মা, মেরি আর লরা। বাইরে থেকে আসছে অবিরাম চিবানোর শব্দ। ঘাস পাতা যা পাচ্ছে খাচ্ছে ওরা। একসময়ে আধার কেটে গেল, জ্বলে উঠল সূর্য। জানালা দিয়ে পরিষ্কার দেখা গেল গোটা এলাকা ছেয়ে গেছে ঘাস ফড়িংয়ে। সর্বত্র হাঁটছে, লাফাচ্ছে আর উড়ছে ওরা। আর খেয়ে সাফ করছে সবুজ যা পাচ্ছে সব। যত দূর চোখ যায় প্রেয়ারির লম্বা ঘাস দুলছে, বাঁকা হয়ে নুয়ে পড়েছে, তারপর শুয়ে পড়েছে মাটিতে। উহ, দেখো দেখো, চাপা গলায় বলল লরা। উইলো গাছগুলোর পাতা খেয়ে ফেলছে ওরা। বেশিরভাগ ডালই ন্যাড়া হয়ে গেছে, যেন কঙ্কাল। আমি আর দেখতে চাই না বলে সরে গেল মেরি জানালা থেকে। লরারও আর দেখবার রুচি নেই, কিন্তু কিছুতেই চোখ সারাতে পারছে না ও। সবার যখন সর্বনাশ, মুরগি দুটো আর তাদের বাচ্চাগুলোর তখন পৌষ মাস। ওরা মনের আনন্দে একের পর এক গপাগপ খেয়ে চলেছে ঘাস ফড়িং। কোনোটা ছেড়ে কোনটা খাবে দিশে পাচ্ছে না। চোখের নিমেষে খতম হয়ে গেল মার সবজি বাগান। আলু, গাজর, বিট, মটর সব খেয়ে নিল ওরা। ভুট্টার লম্বা পাতাগুলো খেয়ে কচি দানাগুলোকেও ছাড়ল না। বুঝে নিল লরা, কিছুই করবার নেই, এদের ঠেকানোর সাধ্য নেই কারো। এখনো ধোয়ার আড়ালে রয়েছে গম ক্ষেত। মাঝে মাঝে বাবাকে দেখা গেল ওর মধ্যে আবছাভাবে পাগলের মতো ছুটছে এদিক ওদিক। আগুন উস্কে দিচ্ছে এখানে ওখানে। ঘন ধোয়ার মধ্যে হারিয়ে যাচ্ছে আবার। সন্ধ্যের দিকে গরুটাকে আনার জন্য জুতো আর মোজা পরল লরা। গায়ে মাথায় শাল জড়িয়ে নিল। পুরনো বাড়ির কাছে খালের ধারে দাঁড়িয়ে রয়েছে স্পট। অনবরত গায়ের চামড়া নাড়াচ্ছে আর সামনে লেজ ঝাপটাচ্ছে। ঘাসে মুখ দিতে পারছে না ফড়িংয়ের জ্বালায়। পরিষ্কার বুঝতে পারল লরা, সব ঘাস যদি খেয়ে নেয় ঘাস ফড়িং, তাহলে কি দশা হবে গরুগুলোর। সেফ না খেয়ে মারা যাবে ওরা। ঘাস ফড়িং ছেকে ধরেছে লরাকে। মুখে আর হাতে যেগুলো বসছে সেগুলোকে হাত ঝাপটে দূর করছে, কিন্তু কাপড়ের ওপর বা ভাঁজে যেগুলো ঢুকে পড়েছে সেগুলো নড়ে চড়ে বেড়াচ্ছে যেখানে খুশি। লরা আর স্পটের পায়ের নিচে পড়ে কর্মর শব্দে ভাঙছে ঘাসফড়িংয়ের শক্ত শরীর। মা বেরিয়ে এলো দুধ ধোয়াতে। সঙ্গে করে বালতি ঢাকার জন্য কাপড় এনেছে মা। কিন্তু ঘাসফড়িং ঠেকানো যাচ্ছে না ও দিয়ে। উড়ে এসে টপাটপ পড়ছে ওরা দুধে। টিনের কাপ দিয়ে তুলে ছেঁকে দূর করতে হচ্ছে ওদের। দুধ দুয়ে ঘরে ফিরল ওরা অসংখ্য ঘাসফড়িং সঙ্গে নিয়ে। খাবার বাড়ছিল মেরি। ঘাসফড়িংয়ের লাফালাফি দেখে চট করে ঢাকলো খাবার। প্রত্যেকটা ফড়িংকে মেরে ঝাড়ু দিয়ে নিয়ে ফেলা হলো স্টোভের ভেতর। ঘরে ফিরল বাবা, কিন্তু সাপার সেরেই বেরিয়ে গেল আবার। ঘুমের কথা কিচ্ছু জিজ্ঞেস করল না মা, শুধু একটু হেসে বলল, দুশ্চিন্তা করো না চার্লস, ঈশ্বর আছেন, কোথাও ঠেকিনি আমরা আজ পর্যন্ত। এতক্ষণ ধোঁয়ায় থেকে বাবার গলা খসখসে হয়ে গেছে দেখে আর এক কাপ চা খেয়ে যেতে বলল মা। চুপচাপ আরেক কাপ চা খেয়ে বেরিয়ে গেল বাবা। আর এক ওয়াগন গোবর আর পচা খড় নিয়ে চলে গেল মাঠে। অনেক রাত পর্যন্ত ঘুম এলো না লরার। কানে শুনতে পাচ্ছে ফরফর করে ঘাস ফড়িংয়ের ওড়ার শব্দ, কুট করে কাটা আর চিবানোর শব্দ। মনে হচ্ছে ওর গায়ে নড়ে চড়ে বেড়াচ্ছে বুঝি ওগুলো। খামচে ধরছে নখ দিয়ে। অন্ধকারে ও যেন স্পষ্ট দেখতে পাচ্ছে ওদের ঠেলে বেরিয়ে আসা চোখ। এক সময় ঘুম এসে রেহাই দিল ওকে ওদের হাত থেকে। সকালে উঠে লরা দেখলো বাবা ফেরেনি রাতে। নাস্তা খেতেও আসেনি।
সেই গত রাত থেকে এক নাগাড়ে পরিশ্রম করে চলেছে। গোটা প্রেয়ারির চেহারা বদলে আছে। বাতাস বইছে ঠিকই, কিন্তু দুলছে না ঘাস, পড়ে আছে মাটিতে নিস্পন্দ। ক্রিকের ধারে দাঁড়িয়ে রয়েছে উইলোগুলোর কঙ্কাল, একটা পাতা নেই কোনো শাখায়। প্লামঝাড়েরও ওই একই অবস্থা। দুপুরবেলা ধোয়ার মধ্যে থেকে বেরিয়ে এলো বাবা। স্যাম আর ডেভিডকে আস্তা বলে রেখে ধীর পায়ে এসে ঢুকলো ঘরে। ধোঁয়ায় কালো হয়ে গেছে মুখটা, চোখ দুটো লাল। হ্যাটটা দরজার পিছনে পেরেকে ঝুলিয়ে টেবিলে এসে বসলো। কোনো লাভ হলো না ক্যারোলিন, হতাশ কণ্ঠে বলল বাবা। ঠেকাতে পারলাম না, ধোঁয়ায় কিচ্ছু হয় না ওদের। চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ল ওরা, শেষ করে দিল সব। টেবিলের উপর কুনুই রেখে দুই হাতে মুখ ঢাকলো বাবা। পাথরের মতো স্থির হয়ে গেছে লরা আর ম্যারি। নরম গলায় মা বলল, কিচ্ছু ভেবো না চার্লস, আগেও অনেক কঠিন সময় কাটিয়ে উঠেছি আমরা। টেবিলের নিচে বাবার ছেঁড়া বুটের দিকে চাইল লরা। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল ওর। মনে হলো কি যেন আটকে আছে গলায়। বাবার বুট কেনা হলো না আর। মুখ থেকে হাত নামিয়ে ছুরি আর কাটা চামচ তুলে নিল বাবা। হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ নেই। চোখ দুটো হাসছে না। মাকে বলল, ঠিক বলেছ ক্যারোলিন, সাধ্যমতো চেষ্টা করেছি, এখন যেভাবে হোক চালিয়ে নিতে হবে। লরার মনে পড়ল ঋণ করে তৈরি হয়েছে বাড়ি, গম বিক্রি করে ধার শোধ করার কথা ছিল। চুপচাপ খেয়ে উঠল সবাই। মেঝেতেই শুয়ে ঘুমিয়ে পড়ল বাবা। মা তার মাথার নিচে একটা বালিশ গুজে দিল। ঠোঁটে আঙ্গুল রেখে চুপ থাকতে বলল সবাইকে। ক্যারিকে নিয়ে নিজেদের শোবার ঘরে চলে এলো ওরা। কাগজের পুতুল দিয়ে ওকে শান্ত করে রাখলো। দিনের পর দিন খেয়ে চলল ঘাসফড়িং, গম, জই সব খেলো। সবুজ যা পেল সব খেলো। বাগানের তরি তরকারি খেলো। সব ঘাস খেয়ে নিল প্রেয়ারির। ইঁদুর, খরগোশ আর ছোট পাখি পালালো এলাকা ছেড়ে। শুধু রয়ে গেল বড় পাখি আর মোরগ মুরগি, যারা ঘাসফড়িং খায়। রোববার হেঁটে সানডে স্কুলে গেল লরা আর মেরি বাবার সঙ্গে। রোদ অতিরিক্ত কড়া দেখে ক্যারিকে নিয়ে মা রয়ে গেল বাড়িতে। শহরে জানা গেল বহু লোক ফিরে যাচ্ছে পূবে। ক্রিস্টি আর ক্যাসিকেও যেতে হচ্ছে। বিদায় জানালো ওরা পরস্পরকে ভারাক্রান্ত হৃদয়ে। স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল ওদের, কারণ জুতোগুলো ঠিক রাখতে হবে ওদের শীতে পরবার জন্য। এখন আর খালি পায়ে ঘাসফড়িং মারিয়ে স্কুলে যাওয়া সম্ভব নয়। তাছাড়া এমনিতেও শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে স্কুল। মা বলেছে গোটা শীতকালটা ওদের ঘরে পড়াবে। আগামী মরশুমে স্কুলে গিয়ে ওরা দেখবে কারো চেয়ে একটুও পিছিয়ে নেই ওরা। মিস্টার নেলসনের ওখানে কাজ করে বিনিময়ে তার লাঙ্গলটা ব্যবহারের সুযোগ পেল বাবা। আবার ফাঁকা গম খেতে লাঙ্গল টানতে শুরু করলো বাবা। আগামী বছর গম বুনতে হবে। এই ছিল অন দ্য ব্যাঙ্কস অফ প্লাম ক্রিক এর দ্বিতীয় পর্ব। নতুন ঘর, নতুন প্রতিবেশী আর প্রকৃতির সঙ্গে লড়ার খাপ খাওয়ানোর গল্প চলেছে সামনে। পরবর্তী পর্বে লড়ার জীবনে আসবে আরও নতুন চমক। গল্প ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন শেষ পর্বের জন্য। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।